আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি মহান রব্বুল আলামিনের অশেষ রহমতে সবাই ভালো আছো আর ভালো থেকেই মনোযোগ দিয়ে পড়াশোনা করছো। আমি তোমাদের সাথে আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সে বিষয়টা হলো গতদিন যে হাইড্রোকার্বন নিয়ে কথা বলেছিলাম তার পরের অংশ থেকে শুরু করব। আশা করি তোমরা সবাই হাইড্রোকার্বনের যে প্রথম টপিকসটা ক্লাসিফিকেশনটা আমি বলেছিলাম সেটা তোমরা সবাই মনোযোগ দিয়ে দেখেছো, বাসায় স্টাডি করেছো এবং ভালোভাবে বুঝেছো। আজও আমি তোমাদের সাথে আছি, আমি মাহমুদ স্যার, অ্যাসিস্ট্যান্ট টিচার ফিজিক্যাল সায়েন্স। তো বন্ধুরা আসো, আজকে আমাদের বিষয় ক্লাসিফিকেশন তো আমরা দেখেছি, তার পরবর্তীতে টপিকসটা রয়েছে তোমাদের নবম এবং দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞানে, সেটা হলো সমগোত্রীয় শ্রেণী। তো সমগোত্রীয় শ্রেণী আসলে বলতে কি বুঝি আমরা আর এটা কি জিনিস সেটা আমরা একটু ব্যাখ্যা করব। সেই সাথে সাথে আমি দেখো লিখেছি এখানে সমগোত্রীয় শ্রেণী এবং অ্যালকেন। তাহলে বুঝতেই পারছো আজকে আমি তোমাদের দুইটা জিনিস পড়াবো, একটা হলো সমগোত্রীয় শ্রেণী এবং সেই সমগোত্রীয় শ্রেণীর একটা পার্ট আমরা পড়বো আজকে অ্যালকেন। তো আসো আর দেরি নয়, আমরা শুরু করি আজকের পড়া। সমগোত্রীয় শ্রেণী কী জিনিস? সমগোত্রীয় শ্রেণীটা হলো যে কিছু যৌগে একটা বিশেষ কার্যকরীমূলক উপস্থিত থাকার কারণে ওই যৌগের ভৌত এবং রাসায়নিক ধর্মে গভীর মিল পাওয়া যায়। তাহলে কি বলেছি, যে যখন অনেকগুলো যৌগ বা কিছু যৌগের ভিতরে একটি কার্যকরীমূলক উপস্থিত থাকার কারণে ওই যৌগের ভৌত এবং রাসায়নিক ধর্মের ভিতরে গভীর মিল পাওয়া যায়, তখন এই সকল যৌগকে একত্রে সমগোত্রীয় শ্রেণী বলা হয়ে থাকে। তাহলে সমগোত্রীয় শ্রেণী কি জিনিস আমরা একটু উদাহরণের সাহায্যে দেখব। যেমন দেখো আমি এখানে একটা যৌগ লিখছি মিথেন, CH4, এটা হলো মিথেন। এরপরে CH3 বন্ড CH3, এটার নাম তোমরা সবাই জানো, আমি গতদিন বলেছিলাম, এটার নাম হলো ইথেন। এরপরে আসো CH3 বন্ড CH2 বন্ড CH3, এটার নাম হলো প্রোপেন। এরপরে আসো CH3 বন্ড CH2 বন্ড CH2 বন্ড CH3, এটার নাম হলো বিউটেন। তাহলে দেখো আমরা এখানে চারটা যৌগ লিখেছি যেগুলো সবই হাইড্রোকার্বন, কার্বন এবং হাইড্রোজেন নিয়ে গঠিত যৌগ। এখন এদেরকে আমরা সমগোত্রীয় শ্রেণী বলবো। কেন বলবো? কারণ দেখো এখানে যে যৌগগুলো আছে সবগুলো যৌগেই কার্বন এবং হাইড্রোজেন দিয়ে গঠিত, এর ভিতরে অন্য কোনো মৌল নেই এবং প্রত্যেকটা যৌগের কার্বন কার্বন একক বন্ধন দিয়ে গঠিত, কার্বন কার্বন একক বন্ধন দিয়ে গঠিত। তাহলে আমরা গতদিনের কথা মনে করব, এটা সবগুলোই সম্পৃক্ত হাইড্রোকার্বন এবং এই সম্পৃক্ততার কারণেই এরা সবাই সিঙ্গেল বন্ড, অর্থাৎ এরা সবগুলোই একটা নির্দিষ্ট গ্রুপের বা নির্দিষ্ট গোত্রের অন্তর্ভুক্ত। সেই গোত্রটা কি? সেই গোত্রটার নাম হলো অ্যালকেন। অ্যালকেন। তাহলে অ্যালকেন কি জিনিস? যখন কোনো হাইড্রোকার্বনের ভিতরে কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান থাকবে, যখন কোনো হাইড্রোকার্বনে কার্বন কার্বন একক বন্ধনে থাকবে তখন তাদেরকে আমরা বলবো অ্যালকেন। তাহলে অ্যালকেনটা মূলত একটা গোত্র, যে গোত্রের অসংখ্য যৌগ আমাদের হতে পারে, যেমন মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, এভাবে অসংখ্য যৌগ আমাদের হতে পারে। তা এগুলো সবই আমাদের সমগোত্রীয় যৌগ। অর্থাৎ এই যে আমরা অ্যালকেন একটা দেখলাম, এটা হলো সমগোত্রীয় শ্রেণী। কোন শ্রেণী? সমগোত্রের অ্যালকেন শ্রেণী। অ্যালকেন সমগোত্রের যৌগ। এখন তাহলে আমরা দেখছি কার্বন কার্বন যদি সিঙ্গেল বন্ড হয় তাহলে সেটা অ্যালকেন। এখন যদি কার্বন কার্বন ডাবল বন্ড হয় তখন কি হবে? কার্বন কার্বন ডাবল বন্ড যদি হয় সেক্ষেত্রে কি হবে? কার্বন কার্বন ডাবল বন্ড যেমন CH2 ডাবল বন্ড
CH2। তাহলে এটা একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। আমরা গতদিনের পড়ায় যাই একটু ব্যাকে, যে হাইড্রোকার্বনের যে পার্ট 1 আমি যেটা দিয়েছিলাম সেটার ভিতরে আমরা ক্লাসিফিকেশন অফ হাইড্রোকার্বন এটা বলেছিলাম, এ সম্পর্কে কথা বলেছিলাম। এই ক্লাসিফিকেশন হাইড্রোকার্বনে আমরা এগুলো সম্পর্কে ডিটেলস বলেছিলাম। তাহলে এটা হবে অসম্পৃক্ত হাইড্রোকার্বন, অর্থাৎ কার্বন কার্বন দ্বিবন্ধন আছে। তাহলে এই কার্বন কার্বন দ্বিবন্ধন, এটার নাম ছিল আমাদের ইথিন। আমরা যখন এটা একক বন্ধন ছিল CH3 বন্ড CH3, তখন এটার নাম ছিল ইথেন, আর এখন এটার নাম হয়েছে ইথিন। তাহলে ইথিন আমরা দেখলাম একটা দ্বিবন্ধনযুক্ত যৌগ। তাহলে এখন আমরা যদি এখানে আবার একটা দ্বিবন্ধনযুক্ত যৌগ আমরা একটা বাড়াতে চাই, কার্বন কার্বন CH2 ডাবল বন্ড CH3। দেখো এখানে আমরা যেটা লিখেছি 3 কার্বন বিশিষ্ট একটা একটা যৌগ যেখানে ডাবল বন্ড রয়েছে, এটার নাম আমরা বলতে পারি প্রোপিন। প্রোপিন এই যৌগটা হলো প্রোপিন, দ্বিবন্ধনযুক্ত। এর পরের যৌগটা যদি আমরা লিখি CH2 ডাবল বন্ড CH বন্ড CH2 ডাবল বন্ড CH3, এটার নাম হলো বিউটিন। তাহলে এইভাবে করে আমরা এই দ্বিবন্ধনযুক্ত যৌগের কার্বন সংখ্যা যদি বাড়াতে থাকি, কি যতই বাড়াই না কেন আমাদের এই যৌগটা সবই হবে ইনযুক্ত যৌগ। অর্থাৎ এখানে ইথিন, প্রোপিন, বিউটিন, পেন্টিন, হেক্সিন, হেপটিন, টিটিসি, এই ধরনের যৌগের ভিতরে দেখো সব দ্বিবন্ধনযুক্ত যৌগ, এগুলো অসম্পৃক্ত যৌগ। আর এটা হলো আমাদের অ্যালকিন গোত্রের। কোন গোত্র? অ্যালকিন গোত্র। তাহলে এটা হবে আমাদের LKENE, অ্যালকিন গোত্র। তো প্রথমটা ছিল আমাদের অ্যালকেন গোত্র, এরপরটা এখন আমরা দেখছি এটা অ্যালকিন গোত্র। এখন এই অ্যালকিন গেল, এখন যদি ত্রিবন্ধন হয় তাহলে ত্রিবন্ধন হলে সেটা কি হবে? ত্রিবন্ধন হলে সেটা অবশ্যই আমাদের গোত্র চেঞ্জ হয়ে যাবে, গোত্র চেঞ্জ হয়ে যাবে। দেখো এখানে আমরা ত্রিবন্ধন লিখেছি, এটার নাম হলো ইথাইন, এটার নাম ইথাইন। এখন তাহলে যদি আমরা এখানে ত্রিবন্ধন দিতাম তাহলে কি হতো? দেখো এটার নাম হয়ে যেত প্রোপাইন, প্রোপাইন। এখন এইখানে যদি আমরা ত্রিবন্ধন দিতাম তো এটার নাম হয়তো বিউটাইন, বিউটাইন। তাহলে এখন এখানে আমরা যেটা পেয়ে গেলাম এগুলো সব ত্রিবন্ধনযুক্ত গোত্রের, এই গোত্রটার ভিতরে সব ত্রিবন্ধন থাকবে। তাহলে এই গোত্রকে আমরা বলবো অ্যালকাইন গোত্র। কি গোত্র? অ্যালকাইন। সেটা LKAYNE, অ্যালকাইন। তাহলে আমরা তিনটা গোত্র সম্পর্কে আমরা ধারণা নিলাম, একটা হলো অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইন। যখন কোনো হাইড্রোকার্বনের কার্বন কার্বন শিকলে শুধুমাত্র সিঙ্গেল বন্ড থাকবে, অর্থাৎ একক বন্ধন উপস্থিত থাকবে, সেটা হবে আমাদের অ্যালকেন সমগোত্র। এদের সকল রাসায়নিক ধর্ম এবং ভৌত ধর্ম প্রায় সব একই রকম হয়ে থাকে, এই জন্য এদেরকে সমগোত্র বলবো বা একই গোত্রের যৌগ বলবো। আবার অসংখ্য যৌগের ভিতরে যদি সবার ভিতরে এরকম কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে, এখানে ত্রিবন্ধন আছে, যদি ত্রিবন্ধন থাকে সেটাকে বলবো আমরা অ্যালকাইন। এর আগে আমরা যেটা দেখিয়েছিলাম দ্বিবন্ধন, সেটাকে বলবো আমরা অ্যালকিন। তাহলে আমরা তিনটা সমগোত্র সম্পর্কে ধারণা নিলাম, একটা হলো অ্যালকেন, একটা অ্যালকিন এবং একটা অ্যালকাইন। অ্যালকেন হলো সিঙ্গেল বন্ড, অ্যালকিন হলো ডাবল বন্ড, আর অ্যালকাইন হলো ট্রিপল বন্ড। এরপরে আসো আমরা যদি আরেকটা গোত্র চেঞ্জ করে দিই। মনে করো CH3 CH2OH, এখানে আমরা যে গোত্রটা চেঞ্জ করেছি সেই গোত্রটার ভিতরে একটা OH বেড়ে গেছে, অর্থাৎ কার্বনের সাথে একটা OH যুক্ত আছে। এই গোত্রটাকে বলা হয় অ্যালকোহল। কি বলা হয়?
অ্যালকোহল, অর্থাৎ এই গোত্রকে আমরা বলবো অ্যালকোহল গোত্র বা অ্যালকোহল গ্রুপ। আমরা অ্যালকেন গ্রুপ, অ্যালকিন, অ্যালকাইন দেখেছিলাম, এবার দেখলাম অ্যালকোহল। অ্যালকোহলকে সাধারণত আমরা এই অ্যালকেনের শেষের এল কে ই কে এন ই, অ্যালকেনের শেষে এই এন ইটা মাইনাস হয়ে যায়, এটা আউট হয়ে যায়, যে এখানে ইন হয় নল, তাহলে অ্যালকানল। তাহলে অ্যালকানল বলতে যদি মিথেন হয়, মিথেনের সাথে ওই যুক্ত থাকলে মিথানল, ইথেনের সাথে আছে এই জন্য ইথানল, প্রোপেনের সাথে থাকলে সেটা হবে প্রোপানল। দেখো এখানে যদি আমরা প্রোপেনের সাথে এটা দিয়ে দেই CH3 CH2 CH2OH, এটার নাম হবে প্রোপানল, এটার নাম হবে প্রোপানল। এখন যদি আমরা এটার সাথে দিয়ে দিই CH3 CH2, এখানে যদি আমরা OH দিয়ে দিই CH2OH, এটা বিউটানল। অর্থাৎ আমরা এখানে যে যৌগগুলো দেখছি সেই যৌগের প্রত্যেকটা যৌগের কার্বনের সাথে সিঙ্গেল বন্ড, তার সাথে একটা OH মূলক, এটা হলো অ্যালকোহল। এইটা হবে আমাদের অ্যালকোহল। এই গ্রুপটা হলো আমাদের অ্যালকোহল গ্রুপ। তাহলে অ্যালকোহল গোত্র, এই গোত্রটা আমাদের কি গোত্র? অ্যালকোহল গোত্র। এই অ্যালকোহল গোত্রের সকল যৌগই একই রকম, এদের ধর্ম, কোন ধর্ম, ভৌত ধর্ম, রাসায়নিক ধর্ম সবগুলোই একই রকম হবে। তাহলে আমরা দেখলাম আর একটা গ্রুপ আমরা দেখে গেলাম বা গোত্র দেখে নিলাম, সেটা হলো অ্যালকোহল। এরপরে আমরা যেটা দেখব সেটা হলো অ্যালডিহাইড গোত্র, সেটা দেখব আমরা অ্যালডিহাইড। অ্যালডিহাইড গোত্রের সাধারণ যে চিহ্নের বিষয় সেটা হলো CHO। এই CHO এই গ্রুপটা যদি যুক্ত থাকে তখন সেই যৌগকে আমরা বলে থাকি অ্যালডিহাইড। এটা কি যৌগ? অ্যালডিহাইড গ্রুপ, অ্যালডিহাইড। এটা হলো অ্যালডিহাইড মূলক, এটা যদি কোনো যৌগে উপস্থিত থাকে সেটা হয়ে যায় অ্যালডিহাইড। তখন এই যে আমরা যে নামকরণ অ্যালকেনের সাথে তো এটা যুক্ত হচ্ছে, তাই অ্যালকেনের সাথে যখন এটা যুক্ত হয় তখন এই NEটা আউট হয়ে NaL অর্থাৎ অ্যালকানেল শব্দটা উৎপন্ন হয় নামের শেষে। অ্যালকেন থেকে NE উঠে যে অ্যালকানেল। অর্থাৎ যদি এটা ইথেনের সাথে এটা যুক্ত থাকে, এটা যদি ইথেনের সাথে যুক্ত থাকে, যেমন CH3 CH2 ইথেন মানে দুইটা কার্বন, অর্থাৎ সেক্ষেত্রে দেখো এখানে দুই কার্বন যুক্ত যৌগের সাথে যৌগ আছে এখানে, এটা নাম ইথানেল। এখানে কার্বন সংখ্যা আছে দুইটা, এই জন্য ইথানেল। যদি কার্বন সংখ্যা একটা থাকতো, যেমন HCHO, এটার নাম হতো মিথানেল। তাহলে আমরা কি কি দেখলাম? অ্যালকোহল, এবারে আসো অ্যালডিহাইড হয়ে গেল আমাদের অ্যালডিহাইড। আমরা সেই সমগোত্রের 5টা গোত্র অলরেডি চিনে ফেলেছি, আর একটা গোত্র আমরা চিনব। এই মোট 6টা গোত্র নিয়েই তোমাদের এই অধ্যায়ের আলোচনা। তো প্রথমে আমরা দেখেছিলাম অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, তারপর দেখছি অ্যালকোহল, তারপরে অ্যালডিহাইড। তাহলে এখন যদি আমাদের এই প্রোপেনের সাথে এটা থাকে তখন এটার নাম কি হতো আমরা দেখি। CHO 3 কার্বনযুক্ত প্রোপানেল। তাহলে যদি বিউটেন 4 কার্বনের সাথে থাকতো তাহলে এটার নাম হতো বিউটানেল। তাহলে আমরা এই অ্যালডিহাইড গ্রুপটা মোটামুটি চিনে গেলাম, যে অ্যালডিহাইড যে গোত্র সেই গোত্রের ভিতরে সব CHO থাকবে, আর অ্যালকোহলে থাকবে OH,
অ্যালকাইনে থাকবে ত্রিবন্ধন, অ্যালকিনে থাকবে দ্বিবন্ধন, আর অ্যালকেনে থাকবে একক বন্ধন। তাহলে এই তিনটা আমাদের একই রকম, একক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন। অ্যালকোহলের ক্ষেত্রে OH, অ্যালডিহাইডের ক্ষেত্রে CHO, এই জিনিসটা থাকবে। এখন আমাদের লাস্ট যে সমগোত্রটা রয়েছে তোমাদের জন্য, অর্থাৎ নবম দশম শ্রেণীর সিলেবাসে, সেটা হলো অ্যাসিডমূলক বা কার্বক্সিলিক মূলক, অ্যাসিডমূলক বা কার্বক্সিল মূলক। সেটা এরকম বন্ড COOH, এটাকে বলা হয় কার্বক্সিলিক অ্যাসিড, এটাকে বলা হয় কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড মূলক। এটা আমরা বলি কার্বক্সিল মূলক, কার্বক্সিল মূলক, এটাকে বলি আমরা কার্বক্সিল মূলক। তাহলে এই কার্বক্সিল মূলকটা যদি যুক্ত থাকে তখন কি হবে? তাহলে অ্যালকেনের এই NE উঠে যাবে, যে NE উঠে যাওয়ার পরে যোগ হবে NOIC অ্যাসিড, অর্থাৎ নয়িক অ্যাসিড যুক্ত হবে। তাহলে কি যুক্ত হবে? নয়িক অ্যাসিড। তাহলে এখন আমরা এখানে যেটা লিখেছি, যদি আমরা COOH দিয়ে দিই, তাহলে 2 কার্বন যুক্ত, তাহলে ইথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড। যদি এখন এই প্রোপেনের সাথে হয় COOH, অর্থাৎ প্রোপানোয়িক অ্যাসিড, প্রোপানোয়িক অ্যাসিড। এখন যদি এটার সাথে যুক্ত হয় 4 কার্বনের সাথে বিউটানোয়িক অ্যাসিড, বিউটানোয়িক অ্যাসিড। এইভাবে করে 5 কার্বনের সাথে যুক্ত থাকলে পেন্টানোয়িক অ্যাসিড, 6 কার্বনের সাথে যুক্ত থাকলে হেক্সানোয়িক অ্যাসিড, অর্থাৎ অ্যালকেনের শেষে নয়িক অ্যাসিডটা যুক্ত হবে, যেটা আমরা এখানে দেখিয়েছি আমি তোমাদেরকে। তাহলে মোট আমরা অ্যাসিড মূলক, এটা কার্বক্সিল মূলক, কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে তোমাদের এই যে আমরা সমগোত্রীয় শ্রেণী, এই সমগোত্রীয় শ্রেণীর যে 6টা গোত্র নিয়ে, 6টা মূলক নিয়ে তোমাদের নবম দশম শ্রেণীতে আলাপ আলোচনা করা হয়েছে, ব্যাখ্যা করা হয়েছে, সেই 6টা গোত্র নিয়ে আমি তোমাদের কথা বললাম। এক একটা গোত্রের ধর্ম, রাসায়নিক ধর্ম এবং ভৌত ধর্ম সবই একই রকম। তাহলে এক একটা গোত্র, যেমন ধরো মনে করো মানুষকে যদি আমরা একটা গোত্র ধরি, তো সকল মানুষের বৈশিষ্ট্য কিন্তু প্রায় একই রকম। 4টা হাত পা, অর্থাৎ 2টা পা, 2টা হাত, 2টা চোখ, একটা নাক, একটা মুখ, মানুষ কথা বলতে পারে, 2টা হাত আছে, এরকম মুষ্টিবদ্ধ করতে পারে। এখন আমরা যদি ছাগলের কথা বলি, ছাগলের 4টা পা আছে, একটা খাটো লেজ আছে, এর মুখটা ছোট, মাথায় কারো শিং হয় না, ছোট ছোট হলেও খুব ছোট। কিন্তু গরুর কথা যদি বলি, গরু অনেক একটু বড় হয়, এরও 4টা পা আছে, কিন্তু লেজটা লম্বা। তো এক একটা গোত্র এক এক রকম, আমি জাস্ট ফান করার জন্য তোমাদেরকে উদাহরণটা দিলাম। কিন্তু বিশেষ করে এখানে ওই গরু, ছাগল বা মানুষের সাথে কোনো তুলনা নাই। এটা এই যে গোত্রগুলো, আমরা যে হাইড্রোকার্বন নিয়ে কথা বলেছি, এই হাইড্রোকার্বনগুলো আসলে যদি বুঝতে পারো, তাহলে তোমাদের জন্য একটু ঠান্ডা মাথায় যদি বুঝো, ঠান্ডা মাথায় যদি একটু চিন্তা করে, একটু গবেষণামূলক চিন্তা নিয়ে যদি তোমরা একটু পড়ো, তাহলে অবশ্যই তোমাদের জন্য এটা অনেক সহজ একটা চ্যাপ্টার। তাহলে আমরা সমগোত্রীয় শ্রেণী নিয়ে মোটামুটি আমরা কথা বলে ফেলেছি। আসো এরপরে আমাদের যে মূল টপিকস আরেকটা থেকে যাচ্ছে, সেটা নিয়ে আমি এখন তোমাদের সাথে কথা বলবো। সেটা হলো আমাদের অ্যালকেন। আসলে অ্যালকেন কী জিনিস আমরা তো অলরেডি বুঝে ফেলেছি, যে কার্বন কার্বন একক বন্ধন থাকবে। তাহলে কার্বন কার্বন একক বন্ধন থাকবে, তাহলে সেটা অ্যালকেন হবে। তাহলে একে চিনব কী করে? চিনতে গেলে একটা সাধারণ একটা সংকেত আছে। অ্যালকেনের যে সাধারণ সংকেত CnH2n+2, অর্থাৎ এই হাইড্রোকার্বনে যে কয়টা আমাদের কার্বন থাকবে, হাইড্রোজেনের সংখ্যা হবে তার 2 গুণ অপেক্ষা 2টা বেশি। তখন সেটাকে আমরা বলবো
যে এটা অ্যালকেন। যেমন আমরা যদি বলি আমাদের কাছে একটা যৌগ আছে যেখানে কার্বন আছে 3টা, হাইড্রোজেন আছে 8টা। কার্বন আছে 3টা, হাইড্রোজেন আছে 8টা। তাহলে দেখি তো এটা এই সূত্রটা মেনে চলে কিনা। তাহলে C3H2 ইন্টু 3 প্লাস 2, তাহলে C3H6, 3 এবং 2 গুণ করলে 6 প্লাস 2, তাহলে 8। দেখো এই যে এই সংকেতটা, অর্থাৎ এখানে যে আমরা কার্বন সংখ্যা এবং হাইড্রোজেন সংখ্যা দিয়েছি, এই সংখ্যা দিয়ে আমরা এখানে অ্যালকেনকে লিখতে পারছি, অর্থাৎ ওই সংকেতের সাথে মিলে গেছে। তাহলে এই সংকেতটা হবে আমাদের অ্যালকেন। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা যে কথা বলছিলাম যে কার্বন সিঙ্গেল বন্ড থাকবে আমাদের এইসব যৌগতে, আর এখানে যে জিনিসটা থাকবে সেটা হলো কার্বন এবং হাইড্রোজেন। যেখানে কার্বন এবং হাইড্রোজেন সংখ্যা যেটা হবে সেটা আমরা বলেছি CnH2n+2 সংখ্যক, অর্থাৎ কার্বন সংখ্যা যা হবে হাইড্রোজেন সংখ্যা তার দ্বিগুণ অপেক্ষা 2টা বেশি থাকবে। তো এগুলো নামকরণের শেষে এন উচ্চারণ হয়। যদি 1 কার্বন বিশিষ্ট হয় সেটা হবে মিথেন, 1 কার্বন বিশিষ্ট হলে সেটা হবে মিথেন CH4, 2 কার্বন হলে CH3 এটা ইথেন, 3 কার্বন হলে CH3, CH2, CH3। এইভাবে করে কার্বন সংখ্যা বাড়তে থাকবে। এগুলো হবে সব আমাদের অ্যালকেন। তাহলে এই অ্যালকেন আসলে এগুলো, এই যৌগগুলো সবগুলো দেখো কার্বন কার্বন একক বন্ধন দিয়ে গঠিত। আমরা বলেছি, দেখো আমরা যদি ইথেনের কথা বলি, কার্বন কার্বন এইভাবে যুক্ত আছে হাইড্রোজেনটা আর কার্বনের সাথে। আমরা জানি কার্বনের ভ্যালেন্সি 4, একটা কার্বন তার 4টা যোজনী প্রদর্শন করে, তার ভিতরে একটি যোজনী কার্বন কার্বন নিজেদের ভিতরে, এখানে দেখো কার্বন কার্বন নিজেদের ভিতরে বন্ধন গঠন করেছে, আর বাদ বাকি 3টা করে হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে। এখানে সবগুলোই সিঙ্গেল বন্ড, অর্থাৎ একক বন্ধন। এই একক বন্ধনগুলো অনেক শক্তিশালী হয় দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন অপেক্ষা। আর এই একক বন্ধন অর্থাৎ অ্যালকেনে সবগুলো যৌগই কার্বন কার্বন একক বন্ধন এবং কার্বন হাইড্রোজেন একক বন্ধন দিয়েই গঠিত থাকে, যার কারণে এই কার্বন কার্বন একক বন্ধন যে দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন অপেক্ষা বেশি শক্তি হওয়ার কারণে, বেশি শক্তি থাকার কারণে এদেরকে ভাঙতে গেলে অনেক বেশি শক্তির প্রয়োজন হয়। এই কারণে সাধারণত কোনো রাসায়নিক বিক্রিয়ায় এরা জারক, বিজারক, ক্ষারক, অ্যাসিড দ্বারা আক্রান্ত হয় না, অর্থাৎ এগুলোর সাথে এরা বিক্রিয়া করে না, অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ার প্রতি এরা প্রায় আসক্তিহীন হয়ে থাকে। এই কারণে অ্যালকেন সমূহকে বলা হয় প্যারাফিন। কি বলা হয়? প্যারাফিন। প্যারাফিন। তাহলে প্যারাফিন কাকে বলা হয়? অ্যালকেনকে। কেন বলা হয়? অ্যালকেন সমূহ রাসায়নিক বিক্রিয়ায় আসক্তিহীন থাকে, কারণ এরা সবগুলোই একক বন্ধন দিয়ে গঠিত হয়, আর এই একক বন্ধন দিয়ে গঠিত হওয়ার কারণে এরা খুব শক্তিশালী অবস্থায় অবস্থান করে, যা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণের জন্য উপযুক্ত শক্তি না থাকার কারণে এরা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। এই কারণে এরা রাসায়নিকভাবে নিষ্ক্রিয়, অর্থাৎ আসক্তিহীন। এই কারণে এদেরকে বলা হয় প্যারাফিন। এই প্যারাফিন শব্দের অর্থ হলো আসক্তিহীন। আসক্তিহীন। প্যারাফিন শব্দের অর্থ হলো আসক্তিহীন। এরা যেহেতু রাসায়নিক বিক্রিয়ায় কোনো আগ্রহ দেখায় না, আসক্তি থাকে না, এই কারণে এদেরকে প্যারাফিন বলা হয়ে থাকে। তাহলে আমরা অ্যালকেন দেখলাম, অ্যালকেনকে কেন প্যারাফিন বলা হয় সেটাও আমরা শিখলাম। এখন যে জিনিসটা শিখব সেটা হলো অ্যালকাইল মূলক। অ্যালকাইল মূলক, যেমন আমরা যদি মিথেন বলি CH4, এখান থেকে যে কোনো মূল্য, এটার গঠনটা যদি এরকম হয়, হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, এখান থেকে যে কোনো সিস্টেমে আমরা হাইড্রোজেনটাকে আউট করে দিলাম। অর্থাৎ অ্যালকেন থেকে যদি একটা হাইড্রোজেন পরমাণুকে অপসারণ করা হয় তাহলে যে একযোজীমূলক পাওয়া যায়। একযোজীমূলক মানে এই দেখো CH3, অর্থাৎ 3টা
হাইড্রোজেন আছে, একটা হাত ফাঁকা কার্বন, অর্থাৎ এরকম CH3, তাহলে CH3 বন্ড CH3, এটাকে বলা হয় অ্যালকাইল মূলক। একে এরকম বড় হাতের আর দ্বারা প্রকাশ করা হয়, বড় হাতের আর দ্বারা প্রকাশ করা হয়। আর এটা সাধারণ সংকেত দেখো, অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন কম, তাহলে তোমরা বুঝতেই পারছো এখানে CnH2n+2 হলে যদি অ্যালকেন হয়, এর একটা হাইড্রোজেন কম, তাহলে এই আর এর মানটা হবে আর সমান CnH2n+1, CnH2n+1। তাহলে অ্যালকেনের সাধারণ সংকেত CnH2n+1। তাহলে মিথেন থেকে যদি একটা হাইড্রোজেন চলে যায়, এই যে মূলকটা থাকে এটা অ্যালকাইল মূলক, অর্থাৎ মিথেন থেকে চলে গেলে এটা মিথাইল, মিথাইল। আর যদি ইথেন থেকে চলে যায় এরকম CH2 বন্ড CH3, অর্থাৎ এখান থেকে একটা হাইড্রোজেন চলে গেছে, এটার নাম হবে ইথাইল, ইথাইল মূলক। যদি প্রোপেন থেকে যেত তাহলে CH2 ডাবল বন্ড CH2 বন্ড CH3, এটাকে আমরা বলতাম প্রোপাইল মূলক। এইভাবে করে যত বেশি হবে বিউটাইল মূলক, পেন্টাইল মূলক, হেক্সাইল মূলক, এইভাবে করে মূলকের সংখ্যা বাড়তে থাকবে, অর্থাৎ কার্বন সংখ্যা বাড়লে এর নামটা চেঞ্জ হয়, কিন্তু এটা সেই অ্যালকাইল মূলক। তাহলে আমরা অ্যালকাইল মূলক সম্পর্কে আমরা জানলাম, এটা আমাদের কাজে লাগবে। তাহলে অ্যালকাইল মূলক গেল। আমাদের অ্যালকেন সম্পর্কে আমরা জানলাম, অ্যালকেনের সাধারণ সংকেত CnH2n+2। তারপরে আমরা জানলাম এদের কীভাবে নাম করতে হয়, নামের শেষে এন উচ্চারণ হয়। এরপর দেখলাম যদি একটা হাইড্রোজেনকে অপসারণ করা হয় তাহলে সেটা কেমন হয়, তার সংকেতটা কি হয়, অ্যালকাইল মূলক যাকে আমরা বলেছি। তাহলে আমরা অ্যালকাইল মূলকের সংজ্ঞা যেটা বলেছি সেটা হলো, একটি অ্যালকেন থেকে যদি কোনো একটি অ্যালকেন যৌগ থেকে একটি হাইড্রোজেনকে অপসারণ করলে যে একযোজী মূলক সৃষ্টি হয় সেটাকে অ্যালকাইল মূলক বলা হয়। অ্যালকাইল মূলকে ওই অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন কম থাকে। এখন আমরা দেখব যে কিভাবে এই অ্যালকেনকে প্রস্তুত করা হয়। এই অ্যালকেনের তিনটা প্রস্তুতি আমরা দেখব। এক নম্বর হলো কার্বন ডাইঅক্সাইড থেকে। কার্বন ডাইঅক্সাইডের সাথে যদি আমরা হাইড্রোজেনের বিক্রিয়া ঘটাতে পারি, এখানে নিকেল প্রভাবক তাপমাত্রা 200 ডিগ্রি সেলসিয়াস। এক নাম্বার, কার্বন ডাইঅক্সাইডের সাথে হাইড্রোজেনের বিক্রিয়া ঘটালে এখানে মিথেন উৎপন্ন হবে, CH4 আর H2O, পানি উৎপন্ন হবে। তো কার্বন ডাইঅক্সাইডের সাথে হাইড্রোজেনের বিক্রিয়া, দেখো এখানে 4 অর্থাৎ 4টা হাইড্রোজেন অণু এখানে বিক্রিয়া করছে কার্বন ডাইঅক্সাইডের সাথে। এখানে প্রভাবক হিসেবে কাজ করছে নিকেল এবং তাপমাত্রা 180 ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রায় কার্বন ডাইঅক্সাইডকে যদি আমরা পানির সাথে বিক্রিয়া ঘটাই তাহলে মিথেন আর পানি উৎপন্ন হবে। এইটাই সে আমাদের অ্যালকেন, এইটাই হবে আমাদের মিথেন। মিথেন উৎপন্ন করলাম আমরা কার্বন ডাইঅক্সাইড থেকে। দুই নম্বরে অ্যালকিন ও অ্যালকাইন থেকে। অ্যালকাইন হতে তাই অ্যালকিন আমরা একটা ইথিন দিই, CH2 ডাবল বন্ড CH2। এটার সাথে যদি আমরা হাইড্রোজেনের সংযোজন ঘটাতে পারি, নিকেল প্রভাবক তাপমাত্রা 180 ডিগ্রি সেলসিয়াস। যখন এখানে আমরা বিক্রিয়াটা ঘটাবো, তাপমাত্রা এটা দিব, নিকেল প্রভাবক দিব, তখন এখানে যে ডাবল বন্ড রয়েছে তার ভিতর থেকে একটা বন্ড, এখানে নিচের যে বন্ডটা বা উপর যে কোনো একটা বন্ড এখানে ভেঙে যাবে, যেটা একটা বন্ড এখান থেকে ভেঙে যাবে। ভেঙে গেলে এই বন্ডটা ভেঙে গেলে এই কার্বনের একটা হাত ফাঁকা হয়, এই কার্বনের একটা হাত ফাঁকা হয়। এখানে যে হাইড্রোজেনটা এটা মূলত এইভাবে বন্ধনে থাকে, এর এই বন্ধনটাও ভেঙে যায়। ভেঙে গেলে এর একটা হাত ফাঁকা হয়, এর একটা হাত ফাঁকা হয়, একটা হাইড্রোজেন এর সাথে যুক্ত হয় আর একটা হাইড্রোজেন এখানে যুক্ত হয়। যুক্ত হলে দেখো কি হয়, এখানে আগে CH2 ছিল, তাহলে CH3 একটা বন্ড আছে, এখানে CH2 ছিল, CH3, দেখো অ্যালকেন, ইথেন উৎপন্ন হয়ে গেছে। এটা ইথেন উৎপন্ন হয়ে গেছে। তাহলে অ্যালকিনকে অর্থাৎ ইথিনের সাথে যদি আমরা হাইড্রোজেনের সংযোজন ঘটাই নিকেল প্রভাবক এবং 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তাহলে আমাদের ইথেন উৎপন্ন হয়। এবার আসো অ্যালকাইন। তাহলে CH
ট্রিপল বন্ড CH, এটার সাথে যদি আমরা হাইড্রোজেনের বিক্রিয়া ঘটাই, ওই প্রভাবক একই 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিকেল প্রভাবক, তাহলে এখানে বন্ড ভেঙে যাবে দুইটা, এইটা এবং এইটা। তাহলে এর এখানে একটা হাত ফাঁকা হবে, এখানে একটা হাত, এখানে একটা, এখানে একটা। তাহলে এখানে একটা বন্ড ভাঙলে দুইটা হাইড্রোজেন পরমাণু দরকার, তাহলে বন্ড ভাঙছে আমাদের দুইটা, তাহলে এখানে 4টা হাইড্রোজেন পরমাণু দরকার হবে। তার মানে এখানে 2 অণু হাইড্রোজেন এখানে প্রয়োজন হবে, রিকোয়ার্ড হবে এখানে 2 অণু হাইড্রোজেন। এই 2 অণু হাইড্রোজেন থেকে 4টি পরমাণু যে হাইড্রোজেন আসবে সেটা এখানে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা যুক্ত হয়ে দেখো CH3 বন্ড CH3, অর্থাৎ এটাও ইথেন উৎপন্ন হয়ে গেল। তাহলে আমরা অ্যালকেনের প্রস্তুতি, দুইটা প্রস্তুতি শিখলাম, একটা হলো কার্বন ডাই অক্সাইড থেকে, আরেকটা হলো আমাদের অ্যালকিন এবং অ্যালকাইন থেকে। লাস্ট আমরা রিয়াকশান ডিকার্বক্সিলেশন রিয়াকশান, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা রিয়াকশান। এই রিয়াকশানটা দিয়ে আমরা আজকে অ্যালকেনের প্রস্তুতি শেষ করব। দেখি ডিকার্বক্সিলেশন রিয়াকশানটা কি আসলে। ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, ডিকার্বক্সিলেশন বিক্রিয়াটা কি? ডিকার্বক্সিলেশন অর্থাৎ এই বিক্রিয়ায় কার্বন অপসারিত হয়, কার্বন সংখ্যা হ্রাস পায়। আমরা যে যৌগ থেকে উৎপন্ন করব সেই যৌগ থেকে যে প্রোডাক্টটা পাবো সেই প্রোডাক্টে মূল যৌগ থেকে একটা কার্বন কমে যাবে। এখানে মূলত যেটা নেওয়া হয় সেটা হলো অ্যাসিটিক অ্যাসিড CH3COOH এটাকে বলা হয় অ্যাসিটিক অ্যাসিডের সোডিয়াম লবণ, অর্থাৎ ইথানোয়িক অ্যাসিডের সোডিয়াম লবণ, যেটার নাম হলো সোডিয়াম ইথানয়েট। সোডিয়াম ইথানয়েট, সোডিয়াম ইথানয়েট। এটার সাথে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া ঘটাই এখানে ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে, তখন যে বিষয়টা হয় এখান থেকে এইটুকু মিলে দেখো 2টা সোডিয়াম, একটা কার্বন, 3টা অক্সিজেন, সেটা কি উৎপন্ন হয়? 2টা সোডিয়াম NaCO3, 2টা সোডিয়াম, একটা কার্বন, 3টা অক্সিজেন, সোডিয়াম কার্বনেট। আর তাহলে এখানে থাকলো CH3 আর একটা হাইড্রোজেন, তাহলে CH4, মিথেন উৎপন্ন হয়েছে। তাহলে এখানে আমরা যে যৌগটা নিয়েছিলাম এটা 2 কার্বনযুক্ত হাইড্রোকার্বন, কিন্তু আমরা পেয়েছি এখানে 1 কার্বনযুক্ত হাইড্রোকার্বন, অর্থাৎ মূল যৌগ থেকে, বিক্রিয়ক থেকে উৎপাদে কার্বন সংখ্যা হ্রাস পায়। এই জন্য এই বিক্রিয়াকে বলা হয় ডিকার্বক্সিলেশন রিয়াকশান বা ডিকার্বক্সিলেশন রিয়াকশান, কার্বন সংখ্যা হ্রাস হয়ে যায়। এই বিক্রিয়ার মাধ্যমেই আমরা আবারও অ্যালকেন প্রস্তুত করতে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে অনেক কিছু শিখলাম সমগোত্রীয় শ্রেণী, তার সাথে সাথে শিখলাম অ্যালকেন সম্পর্কে। তাহলে আশা করি তোমরা সবাই ভালোভাবে বুঝেছো। আর বিষয়টা বারবার দেখো, বইতে সুন্দর করে দেওয়া হয়েছে, বইটাও বারবার রিভিশন দাও, বারবার পড়ো, লেখো। রসায়ন যত পড়বে একটু কঠিন মনে হবে, আবার পড়বে, আবার দেখবে যে সহজ হয়ে গেছে। অর্থাৎ বিষয়টা এরকম, রসায়ন যতই পড়িবে ততই ভুলিবে, আর যতই ভুলিবে ততই পড়িবে, আর যতই পড়িবে ততই শিখিবে। তো ভালো থাকবে বন্ধুরা, ভালো করে পড়াশোনা করবে, সবাই দোয়া করবে। আল্লাহ হাফেজ।